আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলাতে কি হলো? মহামান্য আদালত মাইক্রো অবজারভারের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইআরও এবং এইআরওদের হাতে দিয়ে দিলেন। এই ইআরও এবং এইআর হলো রাজ্য সরকারি কর্মচারী, মানে আজ থেকে রাজ্যের ইলেকটোরাল যে রোল, তারতে কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে এই সংক্রান্ত সিদ্ধান্তের পূর্ণ ক্ষমতা রাজ্য সরকারি কর্মচারীর, যারা ইআরও এবং এইআরও, তার হাতে ন্যস্ত করা হলো। আসলে এটা হওয়ারই ছিল, জানেন। অনেকে এখানে উল্লাস দেখছেন যে কোন পলিটিক্যাল পার্টি জিতে গেল, কোন পলিটিক্যাল পার্টি একটু মুচড়ে পড়লো। ব্যাপারটা কিন্তু তা নয়। এটা একটা গ্রস ডিসক্রিমিনেশন হচ্ছিল বলে আমার মনে হয়। কারণ আপনারা জানবেন যে একই সাথে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এসআইআর হচ্ছে এবং কিছু কিছু রাজ্যে অলরেডি এসআইআর হয়ে গেছে। এই মাইক্রো অবজারভার নিয়োগের কনসেপ্টটা, এটা কিন্তু বাকি কোনো রাজ্যে ছিল না। দেশ এক, ঘটনা এক, এসআইআর, অথচ এখানে মাইক্রো অবজারভার, অথচ বাকি কোনো রাজ্যে নেই। এটা তো ডিসক্রিমিনেশন বটেই। তো সুপ্রিম কোর্ট এই ডিসক্রিমিনেশন ধ্বংস করে দিয়ে আজকে যেন সংবিধানের যে সমতা, সেটাকেই যেন পুনঃপ্রতিষ্ঠা করলেন। এটা গেল একটা দিক, কিন্তু আরও অনেক প্রশ্ন মনের মধ্যে আছে। আমি এক এক করে একটু বলার চেষ্টা করি। প্রথম হলো যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই যে 1.5 কোটি মানুষকে ডাকা হলো বা ডাকা হচ্ছে, এটা কিন্তু অন্য রাজ্যে হয়নি। এটাও আরেকটি অভূতপূর্ব এবং বেঙ্গল স্পেসিফিক ঘটনা। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে দিয়ে সন্তান এবং বাবার মধ্যে বয়সের তফাৎ 15 যদি কম হয় তাকে ডাকা, নামের বানান ভুল, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়কে সে চিনতে পারছে না, চ্যাটার্জি চট্টোপাধ্যায় যে সে এক, এবং নামের মধ্যে যে কুমার থাকে, নামের ভেতরে যে চন্দ্র আমরা দিই, কখনো দিই না, এই সবগুলোই যে এক, এটা বুঝতে। এবং তার থেকেও বড় কথা হলো যে কারো যদি সন্তান 5 জনের বেশি থাকে, এই সবগুলোকে একটা ক্যাটাগরিতে ফেলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে এবং একটা অদ্ভুত সফটওয়্যার দিয়ে এগুলোকে ছেকে প্রায় 1.5 কোটি মানুষকে ডাকা হয়েছে। এর অনেকগুলো ইম্প্যাক্ট আছে, আমি বলছি। তার আগে বলি যে এই জিনিসটি কিন্তু বিহারে, এই প্রশ্নটি তোলা হয়েছিল এর আগের দিন সুপ্রিম কোর্টে, যে বিহারের ইলেকট্রাল যে এসআইয়ের যে প্রক্রিয়া হলো, সেখানে তো এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সির কনসেপ্টটা ছিল না। তো নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হলো যে না, কিছু স্টেট ভিত্তিকে যখন মনে হয় যে এই জিনিসটি জরুরি কোনো কোনো স্টেটের জন্য, তো সেক্ষেত্রে এই ধরনের স্টেপ নেওয়া যায়। মানে বিহারে কোনো নামের ভুল কারো থাকে না, হওয়া সম্ভব না। বিহারে কোনো মানুষ 5টার বেশি বাচ্চা নেননি, মানে লালু প্রসাদ যাদব টাদব অস্তিত্ব নেই আর কি। বিহারে কোনো সন্তান এবং বাবার মধ্যে 15 বছরের তফাৎ হতে পারে না, যেটা এখানে বহু মানুষের ক্ষেত্রে হচ্ছে। ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যেটা ঘাবড়ে গেলাম শুনে, যখন আমার নোটিশ এসেছিল, সেখানে বলা আছে যে আপনার সাথে আপনার বাবার বয়সের তফাৎ নাকি 15 বছরের কম। আমি অবাক হলাম, জীবনে প্রথম জানলাম। ঠিক আছে, আমার বাবা 35 বছরে সন্তান লাভ হয়েছে, সেই সন্তান আমি। তাহলে কি করে 15 বছরের কম হয় আমি জানি না। কোথা থেকে এই জিনিস? তো এইটা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে সেই সফটওয়্যার এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটি বার করছে। তো এটি তো বিহারের ক্ষেত্রেও বার হতে পারতো, তো বিহারের ক্ষেত্রে এটা হয়নি কেন? এটা কিন্তু বড় প্রশ্ন আমার কাছে, এবং এটা নিয়ে আমি জানি না আপনারা কি ভাবছেন। তো এটিও কিন্তু বড় ডিসক্রিমিনেশন। দেশ এক যদি হয়, প্রক্রিয়া যদি এক হয়, তাহলে এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আর অন্য জায়গায় নেই। আর এই কারণে আরও বলছি যে এতে মানুষের হয়রানি, কত মানুষের যে হয়রানি হয়েছে সেটা আপনারা অলরেডি দেখেছেন। আমি এক লাইনে একটু বলার চেষ্টা করি। ছাদনাতলা থেকে বরের বাবা এবং মাকে শুনানিতে আসতে হয়েছে, হসপিটাল থেকে ছাড়া পেয়ে একেবারে স্যালাইন হাতে শুনানিতে আসতে হয়েছে। এছাড়া আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস যে এই দেশকে স্বাধীন করলো, তার বাড়ির লোকজনকে যেতে হয়েছে, কবি জয় গোস্বামীর নোবেল লরিয়েট, এই সব কিছু নিয়ে যে প্রায় 1.5 কোটির ওপরে মানুষ এই অল্প সময়ের মধ্যে যে শুনানিতে হাজিরা দিতে হলো, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, সেই সফটওয়্যারের জন্য, এটাতে যেটা হলো কি জানেন? প্রচুর ক্ষতি হয়ে গেল আমাদের। একটা সংস্থা বলছে, রিপোর্ট পড়লাম, প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকা, 2,000 থেকে 3,000 কোটি অ্যাপ্রক্সিমেট, এই সম্পদ, এই অর্থ ধ্বংস হয়ে গেল পশ্চিমবঙ্গ থেকে এই শুনানির চক্করে। মানে শ্রম দিবস ধ্বংস। যারা ধরুন খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, নো ওয়ার্ক নো পে, তারা শুনানিতে গিয়ে সারাটা দিন কাটিয়ে এসছেন, কেউ বারবার শুনানিতে যাচ্ছেন, যাতায়াত,
পয়সার কাগজপত্র জোগাড়, এই সব কিছু এবং শ্রম দিবস নষ্ট সব নিয়ে যেখানে বাকি রাজ্যগুলোর মানুষজন ব্যবসা পাতি কাজ কর্ম নিজেরা এগিয়ে যাচ্ছে, আজ বাঙালি স্বাধীনতার তে বলি দেওয়া, স্বাধীনতাতে অংশগ্রহণকারী, মানে দেশ স্বাধীনে সবচেয়ে বেশি ভূমিকা যার, সেই বাঙালি আজ কাগজের পেছনে দৌড়ে 2,500 থেকে 3,000 কোটি টাকা উড়িয়ে দিল। সব ঠিক আছে, এগুলো দরকার, এসআইআর দরকার, আয়ার তো দরকার ছিল, আমি জানি। সংবিধানে এসআইআর এর আছে কিনা সেটা নিয়েও বিতর্ক, আমি সেটাতে যাচ্ছি না, সংবিধান বিশেষজ্ঞরা ভালো বলবেন, নির্বাচন কমিশন ভালো বলতে পারবেন। কিন্তু এতদিন পর্যন্ত স্বাধীন ভারতে যে নিয়ম মাফিক যে ইলেকটোরাল রোলগুলোকে শুদ্ধিকরণ হয়েছে, সেগুলো আইআর হয়েছে, মানে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। কোথাও এস স্পেশাল ছিল না, এবং অবশ্যই যে স্পেশাল ছিল না বা নামে যদি থাকেও তাহলে সেটা কাজে স্পেশাল ছিল না। তার কারণ এইভাবে অভূতপূর্ণভাবে পুরো কোটি কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে শুনানির সামনে, মানে অ্যাজ ইট ইজ, এবং এটা খুব আত্মসম্মানেরও প্রশ্ন বটে, ঠিক আছে, তার সামনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে, এবং যেটার দায় আমার নেই। আমার বাবার সাথে আমার বয়সের তফাৎ 15 বছরের কম, সেটা নির্বাচন কমিশন তার নিজস্ব সিস্টেমে ভুল তুলেছে কিনা জানি না, বা সে তার যে ভুতুরে, মাফ করবেন এই ভুতুরেই বললাম, যে এই সফটওয়্যার সে বার করেছে কিনা জানি না, কিন্তু যেটা হলো যা আমাদেরকে দাঁড়াতে হয়েছে, যেটা কিন্তু আগের কোনো রকম ইন্টেন্সিভ যে রিভিশনসগুলো সেখানে হয়নি, এইভাবে কাগজের জন্য দাঁড় করাতে হয়নি। এটি অভূতপূর্ণ। এবং বলা হচ্ছে যে কোটি কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গাকে তাড়াতে হবে, তারা ইলেকটোরাল লিস্টে ঢুকে আছে। তো খুব বড় প্রশ্ন, বিহারে কতগুলো রোহিঙ্গা পাওয়া গেল এসআইআরে? এর উত্তর কিন্তু কেউ দেয়নি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা এড়িয়ে গেছেন। দেখুন, এটা কিন্তু জানতে হবে, আজ আমরা এত কষ্ট সাধন করছি, এত কর্মদিবস, এত অর্থ, এত সম্পদ নষ্ট হচ্ছে এই এসআইআর এর শুনানিতে, সেটা কিন্তু আমরা বেটারমেন্টের জন্যই, কারণ গণতন্ত্রে এই ইলেকটোরাল লিস্টটা ভালো করে তৈরি করা জরুরি। তো সেই ক্ষেত্রে এই রোহিঙ্গা এবং বাংলাদেশি কত সংখ্যক তারা কোটি তারা ইলেকটোরাল লিস্টের ভেতরে ঢুকেছিল এবং যারা বাদ পড়বে সেটা জানা খুব জরুরি। তো সেইটা এক। দুই, আমার যেটা মনে হয় যে এই প্রসেসটা আরেকটু সুন্দরভাবে করলে বোধহয় আরেকটু ভালো হতো। মানে দেখুন, এটা একটা কি বলে ভয়াবহ একটি কি বলে স্টেপস, মানে এই প্রায় 6.5 কোটি 7 কোটি ভোটার লিস্টকে শুদ্ধিকরণ, এটা না এই অল্প সময়ের মধ্যে দিয়ে করতে গিয়ে যেটা হলো, যে এই গুরুত্বপূর্ণ কাজটাতে অনেক বিরোধ এবং বিরোধিতা আসছে, অনেক নেগেটিভিটি আসছে, যেটা দরকার ছিল না, হয়রানি হচ্ছে যেটা দরকার ছিল না। তো এটাকে এইরকম 2 মাসের মধ্যে না করে আমরা 2 বছর ধরে এটাকে এমন সুন্দরভাবে রেকটিফাই করতে পারতাম। এবং তার থেকেও বড় কথা হলো, নির্বাচন কমিশনের পেছনে যে কোনো হোমওয়ার্ক নেই, কোনো প্ল্যান এবং প্রোগ্রাম যে সঠিকভাবে নেই, তার প্রমাণ প্রথম দিন থেকে কোন কোন ডকুমেন্ট গ্রাহ্য হবে কি হবে না, সেটা লাস্ট দিন আজ পর্যন্তও সেটা নিয়ে নির্বাচন কমিশন কিন্তু সিদ্ধান্তে আসতে পারেনি। আপনারা জানেন, প্রথমে বলা হলো অ্যাডমিট কার্ড নেওয়া হচ্ছিল, তারপরে বলা হলো অ্যাডমিট কার্ড নেওয়া হবে না, তারপরে আজ বলা হচ্ছে অ্যাডমিট কার্ড নেওয়া হবে। একইভাবে ডমিসাইল সার্টিফিকেট প্রথমে নেওয়া হচ্ছিল, তারপরে কেন হঠাৎ করে বলা হলো যে ডমিসাইল সার্টিফিকেট নেওয়া হবে না, আজ আবার ডমিসাইল সার্টিফিকেট নেওয়ার কথা বলা হচ্ছে। আসলে পুরোটা পরিকল্পনার প্রবলেম, এটা নিয়ে কোনো সম্ভব নেই। এবং এই ক্ষেত্রে যদি আরেকটু পরিকল্পনা করে আরও সময় নিয়ে এই রিভিশন করা যেত, তাহলে এত প্রশ্ন, এত হয়রানি হতো না। মানে মূল উদ্দেশ্যটা যেন নষ্ট না হয়ে যায়। এবং কতগুলো রোহিঙ্গা পাওয়া গেল সেটা জানা কিন্তু খুব জরুরি আমাদের, কারণ আমাদের স্বরাষ্ট্র দপ্তরকে সেই হিসেবে কিন্তু আরও বেশি সচেতন হতে হবে যে কতগুলো রোহিঙ্গা পাওয়া গেল। মানে আজ যখন এসআইআর হচ্ছে, আমরা কি খুব শিওর যে বাংলাদেশ বর্ডার দিয়ে একজনও বাংলাদেশি বা রোহিঙ্গা ভেতরে ঢুকছে না? এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? মানে বর্ডার সিল করা এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো রোহিঙ্গা পাওয়া গেল, এটা জানা খুব জরুরি। এবং একটু সময় নিয়ে করলে বোধহয় আরও ভালো হতো, এরকম হয়রানিটা হতো না।
আর পরিকল্পনা অবশ্যই প্রত্যেক দিন নতুন নতুন করে অর্ডার, নতুন নতুন করে, মানে এখনো যেন বুঝে উঠতে পারছেন না যে কি কাগজ লাগবে আর কি কাগজ লাগবে না, কোনটা দিয়ে সার্ভ হবে প্রসেসটা, কোনটা দিয়ে হবে না। আজ শেষ বেলাতে এসেও নতুন করে অর্ডার আসছে। এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক।